আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ অথবা কনভারসেশনাল ইংলিশ যাই বলি না কেন, ইংরেজি নিয়ে আমরা বেশ বাধা বিপত্তি বা আপদ বিপদ বা আপত্তির মধ্যে পড়ে যাই। আসলে এর কারণটা হলো, যদি আমরা প্রচুর নিয়মের সম্মুখীন হই, অনেক ভোকাবুলারি আমাদের পড়তে হয়, তাহলে কিন্তু এই বাধা উতরিয়ে যাওয়া কঠিন অবস্থা। সুতরাং আমাদের কিছু এক্সপ্রেশন জানতে হবে, প্রশ্ন করা শিখতে হবে, উত্তর করা শিখতে হবে। তাহলে প্রশ্ন এবং উত্তর এই দুটো এক্সপ্রেশন যদি আমরা ব্যবহার করি, তাহলে কোন কোন সেন্টেন্সের দরকার হয়? অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করতে চাইলে ইন্টারোগেটিভ, উত্তর করতে চাইলে অ্যাসার্টিভ। তো আমরা রিটেন ইংলিশে ফুল সেন্টেন্স দেখি, আর স্পোকেন ইংলিশে ফুল ব্যবহার করলেও হবে, শর্ট ফর্মগুলো হয়তো আমরা বেশি ব্যবহার করি, ফুল সেন্টেন্স ব্যবহার না করি, জাস্ট ওয়ার্ড বা ওয়ার্ডস অর্থাৎ ফ্রেজ আমরা ব্যবহার করে থাকি বা আমরা দেখি কিন্তু। তো সুতরাং হয়তো কোনো সেন্টেন্স যখন আমরা ফুল ব্যবহার করব, তাহলে এটা এক্স্যাক্টলি কারেক্টলি ব্যবহার করতে গেলে হয়তো আমাদের গ্রামার রুলস, সেন্টেন্স স্ট্রাকচার, সিনট্যাক্স এগুলো কিন্তু ঠিক রাখার দরকার পড়ে। তো এখানে আমরা যখন শুরু করব, কিছু এক্সপ্রেশন, প্লিজ, কাইন্ডলি, এক্সকিউজ মি, সরি, থ্যাংক ইউ, এই এক্সপ্রেশনগুলো জানার পরে যদি আমরা শর্ট প্রশ্ন উত্তর করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অন্তত ইংরেজি জানার যে প্রাথমিক স্টেপ, এটি কিন্তু আমরা ওভারকাম করতে পারবো, এই সমস্যাটা যেটা আমরা ফেস করব। ওকে, আর এটি কিন্তু অ্যাডভান্স লেভেলেও আমাদের প্রয়োজন। ধরুন আমরা নতুন কোনো জায়গায় গিয়েছি, তো কারোর সঙ্গে কথা বলার দরকার, আমার হয়তো কী জানার দরকার, যে হয়তো আমার পুরো লোকেশন জানার দরকার, আমার হয়তো ট্রেনের সময়সূচি জানার দরকার, অথবা আমার বাসের সময়সূচি জানার দরকার। এরকম যদি জানার দরকার প্রয়োজন পড়ে, তাহলে তো অবশ্যই ব্যবহার করব এই এক্সপ্রেশনগুলো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো। তাহলে আমাদের যেহেতু জিজ্ঞাসা করতে হবে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন আমরা হয়তো একটা নতুন জায়গায় গেলাম, সেখানে আমাদের হয়তো পরবর্তী ট্রেন স্টেশনে কখন আসবে বা ছাড়বে, এরকম হয়তো এক্সপ্রেশন আমাদের বলার দরকার পড়তে পারে, বা স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা কি করব? ওকে, হয়তো ওই যে বলেছি যে শুরুটা করব, যেহেতু প্রথম, সুতরাং আমাদের শুরুটা করতে হবে এক্সকিউজ মি দিয়ে। ওকে, এক্সকিউজ মি, এই যে মনোযোগ আকর্ষণের জন্য আমরা জিজ্ঞাসা করব যে এক্সকিউজ মি। আমরা স্টেশন মাস্টার বা ওখানে অন ডিউটিতে যা আসেন, তাদের কারো মনোযোগ আকর্ষণের দরকার পড়লো, তার কাছে আমার ট্রেনের সময়সূচিটা জানার প্রয়োজন পড়লো, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে পরবর্তী ট্রেনটা কখন আসবে। ওকে, পরবর্তী ট্রেনটা কখন আসবে। এখন যদি আমরা বাংলাটা এরকম হয় যে পরবর্তী ট্রেনটি কখন আসবে বা পৌঁছিবে, এরকম। তো ওই যে বলেছি যে কাউকে যদি কারোর কাছ থেকে সাহায্যের দরকার হয়, নতুন কোথাও কোনো জায়গায় বা যে কোনো জায়গায়, ঠিক আছে, কারো মনোযোগ আকর্ষণের জন্য অবশ্যই এক্সকিউজ মি বলতে হবে, কারণ তিনি তো নিজের কাজে ব্যস্ত আছেন এবং এটি বলতেই হবে। এটি কিন্তু অত্যন্ত পোলাইট, মানে ওয়ান অফ দ্য মোস্ট পোলাইট এক্সপ্রেশনস। ওকে, এটা আমাদের শুরু করতেই হবে। তো এখানে যদি আমরা পরবর্তী সেন্টেন্স তৈরি করি, তাহলে এখানে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, অর্থাৎ এখানে জাস্ট আমাদের টেন্সের যে বিষয়গুলো, অনেক কিছুই কিন্তু ব্যবহার করতে হবে। এটি যদি আমরা বড় বাক্য করি, তাহলে ইন্টারোগেটিভ বাক্য যেহেতু, তাহলে আমাদের এটি করতে গেলে হবে কি, when will the next train come। হচ্ছে যেহেতু এটি ফিউচার ইনডিফিনিট ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং তার স্ট্রাকচারটা হবে এরকম যে when will the next train come, অথবা নেক্সট ট্রেন গো, যাবে। ঠিক আছে, দ্যাট ইজ টু সে যে আসলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স,
এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ফুল বলি তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে হতে পারে বা হবে যদি আমরা ফুল সেন্টেন্স ব্যবহার করি। কিন্তু আমাদের হয়তো দেখা যাচ্ছে যে ফুল এক্সপ্রেশনটা আমরা সেন্টেন্স গঠন করতেও পারবো না বা ওইরকম জানা নাই। তো আমাদের কি জানা আছে, জাস্ট কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, যেহেতু ডাব্লিউএইচ এই প্রশ্নের উত্তরগুলো আমাদের বেশি জানতে হবে এবং প্রয়োগ করতে হবে। কারণ প্রশ্ন কিন্তু আমরা তিনভাবে করি। ওকে, ইয়েস নো কোশ্চেন্স, ভার্ব দ্বারা শুরু, ট্যাগ কোশ্চেন্স, এটি কিন্তু জাস্ট আমরা সাধারণ কোনো কথোপকথনে বা ইভেন অ্যাডভান্সড লেভেলে যে পরস্পর কথোপকথনে ব্যবহার করি না, এটা জাস্ট বাক্যে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় ট্যাগ কোশ্চেন্স। আরেকটি হলো ডাব্লিউএইচ কোশ্চেন্স। ডাব্লিউএইচ মানে হলো ওই ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হু, হুইচ, হুম, ওয়েন, ওয়্যার, হাউ, এই এক্সপ্রেশন মানে ওয়ার্ড দ্বারা আমাদের শুরু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এক্সাক্ট তথ্য আমরা পাই। তো এখন যদি বলি যে ওয়েন উইল দ্য নেক্সট ট্রেন অ্যারাইভ বা গো, যেটাই ব্যবহার করি, তো এখন আমি ইংরেজি অত জানি না, তাহলে এখন আমি ইংরেজ এমন দেশে গিয়েছি যেখানে আমার মাতৃভাষা ব্যবহৃত হয় না, অথবা ইংরেজি ব্যবহার করতেই হবে। তাহলে আমরা কি করব? অন্তত কখনের ইংরেজি তো ওয়েন আমরা জানি। ওকে, কারণ স্পোকেন ইংলিশে কিন্তু শর্ট ফর্ম, শর্ট এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট একটা কথা আছে যে ইংরেজি এখন ব্রিটিশদের বা আমেরিকানদের যারই হোক না কেন, আসলে আসল কথা হলো মিউচুয়াল ইন্টেলিজিবিলিটি, অর্থাৎ এটা বোঝা গেলেই হলো, বোধগম্যতা আমাদের মধ্যে আসলেই হলো। তাহলে আমরা জাস্ট কখন ব্যবহার করতে পারি, কখন। ওকে, দ্য নেক্সট ট্রেন। ওকে, আমরা যদি এইটুকু ব্যবহার করে যে ওয়েন দ্য নেক্সট ট্রেন, অর্থাৎ আমি যেহেতু যাবো ওই ট্রেনে বা যাওয়ার কথা আছে, তাহলে জাস্ট ওখানে ট্রেনটা কখন স্টেশনে আসবে, আমরা যদি বলি ওয়েন দ্য নেক্সট ট্রেন। ওকে, ওয়েন দ্য নেক্সট ট্রেন। এখন এখানে আমি বলেছি যে যদি অনুরোধ করে কাউকে কিছু বলার প্রয়োজন হয়, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা এর সাথে জুড়ে দিবে। এটা এর আগের ভিডিওতে বলেছি যে প্লিজ, যদি বলি প্লিজ ওয়েন দ্য নেক্সট ট্রেন, অর ওয়েন দ্য নেক্সট ট্রেন প্লিজ। ওকে, এখানে আরও বলে রাখি, আমি যদি ওয়েন ব্যবহার নাও করি, অন্তত নেক্সট ট্রেন তো পারবো। নেক্সট ট্রেন প্লিজ, নেক্সট ট্রেন প্লিজ। আমরা যদি ওয়েন উইল দ্য নেক্সট ট্রেন কাম যদি বলতে না পারি, তাহলে বলবো ওয়েন দ্য নেক্সট ট্রেন প্লিজ, অথবা নেক্সট ট্রেন প্লিজ। ফুল এক্সপ্রেশন ব্যবহার করতে পারলে কোনো সমস্যা নাই। টেল মি দ্য টাইম অফ দ্য নেক্সট ট্রেন প্লিজ। ফুল সেন্টেন্স কিন্তু হয়ে গেল, দরকার নাই, আমরা শর্ট এক্সপ্রেশন করব। ওকে, ওয়েন দ্য নেক্সট ট্রেন অথবা দ্য নেক্সট ট্রেন প্লিজ। ওকে, বুঝতে পারলাম তো, জাস্ট শর্ট ফর্ম। ওকে, এরপরে আমরা আসি, যদি আমাদের কারোর নাম জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে। ওকে, কারো যদি নাম জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে, যেমন হয়তো আমরা শুরুতেই যদি হয় কথাটা, তাহলে আমরা এক্সকিউজ মি ব্যবহার করব। আমরা এবারে যে ব্যবহার করি যে তোমার নাম কি বা আপনার নাম কি। ওকে, তোমার অথবা আপনার নাম কি, আমরা কি ব্যবহার করি এটা, হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, আপনার নাম, এটা কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত। তো বলে রাখি, এটি কিন্তু একটি হার্ড এবং খানিকটা বলা হয় রাফ এক্সপ্রেশনস। ওকে, হোয়াট ইজ ইয়োর নেম বললে মনে হয় যাকে বলা হচ্ছে সে বাধ্য হচ্ছে তার নামটা বলার জন্য, এটা কিন্তু এই এক্সপ্রেশন। তারপরে আমরা যারা জানি না, আমরা এই এক্সপ্রেশন ব্যবহার করলে কিন্তু এনাফ। ওকে, হোয়াট ইজ ইয়োর নেম। তো আমরা যদি তা না পারি বা মনে না থাকে, বা এমনও আছে যারা বিভিন্ন দেশে কাজ করবে যাই, তো তাহলে আমরা কি এক্সপ্রেশন ব্যবহার করব, সংক্ষেপে ইয়োর নেম। ওকে, ইয়োর নেম। আর ওই যে প্লিজের কথা বললাম, ইয়োর নেম প্লিজ। ওকে, ইয়োর নেম প্লিজ, এইটুকু তো পারবো। ইয়োর যদি নাও ব্যবহার করি, নেম প্লিজ,
মানে যার সঙ্গে কথোপকথন করছে তাকে যদি বলি নেম প্লিজ, ওকে, আর ইয়োর নেম প্লিজ, ওকে, অন্তত শর্ট এক্সপ্রেশনটা আমরা মনে রাখবো। ওকে, আর যদি পুরোটাই পারি, would you mind telling me your name, could you please tell me your name, ওকে, কোনো সমস্যা নেই। তো যাদের এক্সপ্রেশনগুলো মনে রাখা দুর্বোধ্য, তা যারা বুঝতে পারবো না, তাদের দুরূহ বিষয়, তাদের জন্য ইয়োর নেম প্লিজ, ইয়োর নেম প্লিজ। ওকে, এখন হয়তো আমরা এক্সপ্রেশন ব্যবহার করব যে আসলে কিভাবে আমি সাত মাথায় যেতে পারি। ওকে, কিভাবে আমি সাত মাথায় যেতে পারি, এটাকে যদি ফুল বাক্য বলি তাহলে হাউ ক্যান আই গো, তো এক্স্যাক্টলি আসলে গেট ভালো হবে, হাউ ক্যান আই গো টু সাত মাথা, ওকে, সাত মাথা। এই যে হাউ ক্যান আই গো টু সাত মাথা আর হাউ ক্যান আই গেট টু সাত মাথা, অথবা প্লিজ টেল মি দ্য ওয়ে হাউ আই ক্যান গো টু সাত মাথা আর হাউ টু গো টু সাত মাথা, যেভাবেই হোক একটু বড় বাক্য হয়ে যাচ্ছে। তাহলে একে ছোট করে বলার বুদ্ধি কি, তাহলে কিভাবে সাত মাথায় যেতে হবে। তো প্লিজ আমরা কিন্তু যোগ করতেই পারবো, যোগ করব যেখানে সেখানে, কারণ আমাদের কারোর কাছ থেকে প্রশ্ন করে অনুরোধ ক্রমে যেহেতু জানতে হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি প্লিজ, আমরা আগে পরে যেখানেই ব্যবহার করব। ওকে, তো এখানে আমরা জাস্ট এই এক্সপ্রেশনটা ব্যবহার করব। অন্তত কীভাবে ইংরেজি হাউটা তো জানবই, আর যে ভার্বটা ব্যবহার করব যে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা গোটা বেশি বহুল ব্যবহৃত, তাহলে হাউ টু গো, কোথায়, ওই স্থানটা দেব সাত মাথা। ওকে, হাউ টু গো টু সাত মাথা। ওকে, আমরা যদি ফুল বাক্য বলতে পারবি তো ওকে, এটা ভিডিওগুলো তাদের জন্য যারা বলতে পারবো না বা যারা এই বিষয়গুলো চর্চা আমাদের নাই বা প্রয়োগে সমস্যা, তাদের জন্য। এখানে যদি বলে হাউ টু গো টু সাত মাথা, প্লিজ হাউ টু গো টু সাত মাথা, আমরা বললি কিন্তু অপরপক্ষ বুঝবে যে আসলে কীভাবে সাত মাথায় যেতে হয় তিনি জানতে চাচ্ছেন, তাহলে কিন্তু তিনি ওয়েটা বলে দেবেন। তাহলে এই যে এক্সপ্রেশনগুলো একটা বড় প্রশ্ন, কিভাবে আমরা ছোট করে ব্যবহার করতে পারি। ওকে, এইভাবে যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু ইংরেজি রপ্ত করা কোনো ব্যাপার না, আর রপ্ত থাকলে আমরা প্রয়োগ করতে পারবো। তবে প্রয়োগের মাধ্যমে আমাদের রপ্ত করতে হবে, প্রয়োগের চিন্তা কিন্তু মাথায় আনতে হবে, কারণ বল মাঠে না গড়ালে কিন্তু আমরা খেলা শিখতে পারবো না। সুতরাং আগে নিয়ম কানুন জানা, ভোকাবিউলারি হাজার হাজার মুখস্থ করে তারপরে আমরা যে কনভারসেশনে জড়িয়ে পড়ব, এটা কিন্তু কখনোই কাম্য নয় এবং এটা কিন্তু সফলতাও এনে দেবে না। তাই বলে রাখি যে আমরা প্রয়োগ করব ইংরেজি যতটুকুই জানি, আমরা বন্ধু মহলে, আত্মীয় স্বজন মহলে, সহপাঠীদের মাঝে, শিক্ষক মহোদয়গণের সঙ্গে এরকম একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করব যেখানে আমরা এই কনভারসেশনটা চালিয়ে যাব। তো বাইরের দেশে গেলে, অন্য দেশে যদি আমরা যাই যেখানে আমাদের ভাষাটা প্রয়োগ হয় না ব্যবহার করার, সেখানে কিন্তু আমরা বাধ্য হবই। তো আমাদের তো শুরু করতে হবে কাজের তাগিদে, চাকুরির তাগিদে, প্রয়োজনের তাগিদে। তাহলে কিন্তু এই সংক্ষিপ্ত এক্সপ্রেশনগুলো অবশ্যই রপ্ত করতে হবে, মনে রাখতে হবে, প্রয়োগ করতে হবে এবং একসময় কিন্তু নিজেরা ইংরেজিতে বিশাল অভিজ্ঞতা অর্জন করতে পারবো। থ্যাংক ইউ।